আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে কম্পিটিটিভ সেন্টেন্স নিয়ে। তার আগে একটা তথ্য আমরা রিপিট করি, সেটা হচ্ছে 2025 সালে ইংরেজিতে পুরো বাংলাদেশে প্রায় 40% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করেছে। আর শুধুমাত্র যশোর বোর্ডেই অলমোস্ট 45% স্টুডেন্ট ইংরেজিতে ফেল করেছে। সো ফোকাসটা আমি ইংলিশে দিব। কি কারণে ফেল করেছে, আসলে কি এমন ছিল এই প্রশ্নটাতে। তো আজকে হয়তো বা পুরো প্রশ্নটা আমি আলোচনা করতে পারবো না। আমরা দ্বিতীয় পত্রের কমপ্লিট সেন্টেন্স উইথ ক্লজ অর ফ্রেজ, এটা দিয়ে আমরা ফিল দ্য গ্যাপস, আই মিন কমপ্লিট সেন্টেন্সের বিষয়ে আলোচনা করব। সত্যি কি এত কঠিন ছিল যে আসলে ইংরেজিটা এত পরিমাণে ফিল করেছি। স্পেশালি যারা একটু বেশি দুর্বল তাদেরকে আমি দেখাবো কিভাবে করে আসলে কমপ্লিট সেন্টেন্স কোনো সূত্র টুত্র ছাড়া বা কোনো ধরনের স্ট্রাকচার ছাড়া মনে রাখা যায়। আর সূত্রটা আসলে কি আমরা করতে করতে দেখবো আমরা। আর ক্লাস শেষে কিছু আমার থাকবে, আকর্ষণীয় কিছু ইনফরমেশন থাকবে। লাস্ট পর্যন্ত সবাই থাকবে। এর হচ্ছে যশোর বোর্ড 2025 সালের সেকেন্ড পেপার কমপ্লিট সেন্টেন্স। প্রথম বাক্যটা হচ্ছে হি ওয়ার্কস ফাস্ট। এর বাংলা অর্থটা বুঝতে হবে। ইংরেজি গ্রামারের সাথে সবচেয়ে বেশি শক্তিশালী বড় হাতিয়ার যেটা, সেটা হচ্ছে বাংলা অর্থটা বুঝতে হবে। বাংলা অর্থটা ধরতে পারলে আমরা আমার আমার মতে প্রায় অনেক অংশ 70-80% কাজ আমাদের হয়ে যায়। ফর এক্সাম্পল, হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। আচ্ছা, কেন হাঁটে? হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে। লিস্ট, এই কথাটা এখানে লেখা নাই, এটা ছিল এখানে লিস্ট ছিল, মিস করে ফেলেছি। লিস্ট এমন ছিল এটা। যখন আমরা কোথাও লিস্ট দেখবো, LEST লিস্ট, তখন আমরা চোখ বন্ধ করে মনে রাখতে হবে যে একটা শুট দিব। মাইট দিলে হয়, তো শুটটা বেশি রাখবো। তাহলে কি হচ্ছে, হি ওয়ার্কস ফার্স্ট, লিস্ট হি শুড মিস দ্য ট্রেন, লিস্ট হি শুড মিস দ্য ক্লাস, লিস্ট হি শুড মিস দ্য প্রোগ্রাম। তাহলে এটার জন্য আমাদের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মনে রেখে শুধু শুধু আমরা ব্রেনের মধ্যে কোনো চাপ সৃষ্টি করবো না। আমরা বরং বাংলা অর্থ সহকারে এমন 3-4টা বাক্য প্র্যাকটিস করে ফেলবো। যেমন হি ওয়ার্কস ফাস্ট, লিস্ট, মাথা কি রাখতে হবে এখানে, আমার লিস্ট থাকলে শুড রাখতে হবে। শুধু এটা মাথা রেখে আমরা নিজে নিজে 4-5টা বাক্য বানাবো। আর খেয়াল রাখতে হবে কমপ্লিট সেন্টেন্সে কঠিন বাক্য বানালে তার জন্য স্পেশাল কোনো নাম্বার নেই, বরং সঠিক বাক্যটা বানাতে হবে। এটা যত সহজ হোক না কেন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আমি যদি কঠিন বাক্য বানাই তার জন্য কোনো এক্সট্রা না বানাই, বরং বিপদ হতে পারে। কঠিন বাক্য বানাতে গিয়ে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো কি হবে, হি ওয়ার্কস ফাস্ট, লিস্ট হি শুড, এখানে তো আই দিয়েও করা যেতে পারতো, আমরা ভেজালে যাব না, আর একটা ঘটনা নিয়ে আসতে পারতাম। তাহলে হি ওয়ার্কস ফাস্ট, লিস্ট হি শুড মিস দ্য ক্লাস, লিস্ট হি শুড মিস দ্য ট্রেন, লিস্ট হি শুড মিস দ্য প্রোগ্রাম। এভাবে করে 2-3 বার করে জুড়ে জুড়ে বললে এটা স্পোকেনের কাজ হয়ে গেল। আর সম্ভব হলে লিখে লিখে আমরা কাজটা করবো। ওকে, আ পেন হুইচ ওয়াজ বট, বাংলা অর্থ কি? একটা কলম, হুইচ ওয়াজ বট, যেটা ক্রয় করা হয়েছিল। আচ্ছা, আমরা একটা জিনিস কল্পনা করি। আমি যদি বলি আ পেন ইজ লস্ট, একটা কলম হারিয়ে গেছে বা হ্যাজ বিন লস্ট, একটা কলম হারিয়ে গিয়েছে। এই তথ্যটা জানিয়ে কোন কলমটা, হুইচ ওয়াজ বট। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এ পেন একটা সাবজেক্ট দেওয়া আছে, আমরা একটা ভার্ব দিয়ে একটা অবজেক্ট দিয়ে এক্সটেনশন দিয়ে একটা বাক্য বানিয়ে ফেলবো। তাহলে দেখা যাচ্ছে কি, যে স্ট্রাকচার দিয়ে চিন্তা অনেকভাবে চিন্তা করা যায়। অর্থ দ্বারা করাই কি হয়, একটা কলম হুইচ ওয়াজ বট, যেটা ক্রয় করা হয়েছিল, হ্যাজ বিন লস্ট অর ওয়াজ লস্ট, এভাবে করে আমরা কিন্তু একটা বাক্য বানাতে পারি। বা হতে পারে দ্য পেন হুইচ ওয়াজ বট ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার। আরো ক্রিটিক্যাল চিন্তা করা যেতে পারে, চিন্তা করবো না আমরা, ক্রিটিক্যাল চিন্তা করবো না আমরা, সহজ সহজ বাক্য মাথায় চিন্তা করবো। যেমন পেন কি হতে পারে, এটা কিন্তু স্যারা বলে সাবঅর্ডিনেট ক্লজ, আমি বলি মৃত বাক্য। মৃত বাক্য জীবিত বাক্যের চ্যাপ্টারে আলাদা আমার ক্লাস আছে, আবার চ্যানেলে বিভিন্ন জায়গায়, এটা অনেক জায়গায় আছে। মৃত বাক্য জীবিত বাক্য, আই মিন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করা আছে। এগুলো শিখে মাথার মধ্যে আমরা এক ধরনের প্রেশার স্ট্রেস নিতে চাচ্ছি না। এটা আমরা ওই ক্লাসটাতে, ওই ভিডিওটা দেখলে হয়তো বোঝা যাবে, আমার চ্যানেলে গিয়ে খুঁজলে হয়তো পাওয়া যাবে কোথায় আছে। আ পেন, তাহলে এ পেন হ্যাজ বিন লস্ট। এ পেন, তাহলে যেটা একটা কলম, হুইচ যেটা, ওয়াজ বট ক্রয় করা হয়েছিল, ওয়াজ লস্ট অর হ্যাজ বিন লস্ট অর উইল বি গিভেন টু ইউ, বা তোমাকে দেওয়া হবে। নানাভাবে আমরা আসলে অনেকটা স্পোকেনের পাঁচটা আমরা কাজে লাগিয়ে কিন্তু এটা করতে পারি। তো লিখে লিখে করবো আমরা। সেক্ষেত্রে করার পরে এই বাক্যটা, ছোট ছোট বাক্যটা করে কোনো শিক্ষককে দেখানো যেতে পারে, বা যারা পরিচিত বড় ভাই ব্রাদার আছে তাদেরকে দেখানো যেতে পারে, ভেরি সিলি সিলি। আর আমাকেও দেখানো যেতে পারে কমেন্টের মাধ্যমে।
আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম, বাংলা বুঝি, আমি বন্ধ করেছিলাম দ্য ডোর অফ মাই রুম, আমার রুমের দরজা। সো দ্যাট এর অর্থ হচ্ছে যেন, সো দ্যাট অর্থ যেন। খেয়াল করতে হবে সো দ্যাট থাকলে পরবর্তী যে বাক্যটা হবে ওইটা ক্যান ওয়ালা বাক্য হবে। কি বললাম? ক্যান ওয়ালা বাক্য। কেন ক্যান ওয়ালা বাক্য মানে কি? ক্যান গো, ক্যান কাম, ক্যান প্লে, ক্যান ইট, এই ধরনের বাক্য হতে হবে। তো সো দ্যাট দেখা মাত্র আমাদের মনে করতে হবে আমি যে বাক্যটা আনতে চাচ্ছি বা অংশটা আনতে চাচ্ছি ওইখানে কি থাকতে হবে? ক্যান। ক্যান যদি না থাকে কুড, কেন কুড হবে যদি এটা পাস্ট থাকে ক্লোজ। আই ক্লোজ দ্য ডোর, আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট, যেন দ্য ডগ কুড নট কাম ইন, কুকুরটা যেন ভিতরে আসতে না পারে। অর সো দ্যাট হি কুড নট গেট ইন, অর্থাৎ যাই করবো না কেন কুড আমাদের দিতে হবে বা ক্যান দিতে হবে। তো ক্যান দিচ্ছি না কারণ এখানে ক্লোজড আছে। ওকে, দ্য পোয়েম ইজ টু হার্ড, কবিতাটা এতই কঠিন। শুধু এই বাংলাটা বুঝতে কিন্তু বোঝা যাবে যে আসলে বাকি অংশটা কি হওয়া উচিত। স্ট্রাকচার আমাদের সহযোগিতা করতে পারে হয়তোবা, আই ডোন্ট বিলিভ দিস, কিন্তু মিনিংটা আমাদের চাইতে বেশি শক্তিশালী ভাবে আমাদেরকে সাহায্য করবে। যেমন দ্য পোয়েম ওয়াজ টু হার্ড, কবিতাটা এতই কঠিন ছিল যে, তাহলে দ্য পোয়েম ইজ টু হার্ড, আচ্ছা কার জন্য কঠিন ছিল? দ্য পোয়েম ওয়াজ টু হার্ড ফর মি, আমার জন্য। টু মেমোরাইজ, তাহলে দুটো দিতে পারি। দ্য পোয়েম ইজ টু হার্ড, কবিতাটা খুবই কঠিন, ফর মি আমার জন্য, তাও কিন্তু হয়ে গেছে বাক্যটা। না আমি আরেকটু স্মার্ট করবো, ফাইন তো করি। দ্য পোয়েম ইজ টু হার্ড টু মেমোরাইজ, কবিতাটা মুখস্থ করার জন্য খুবই কঠিন, মানে মুখস্থ করা যায় না। কার জন্য হইতে পারে? আমি যদি বলি ফর মি, আরো সুন্দর হয়, কিন্তু তোর বাক্য কিন্তু সঠিক হবে, কোনো প্রবলেম নাই। তো দুইভাবে বলি, দ্য পোয়েম ইজ টু হার্ড ফর মি, হয়ে গেছে কিন্তু দুইটা। আমার কি বলছে, ফিল দ্য গ্যাপস, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ফ্রেজ অর ক্লজ। খেয়াল রাখতে হবে একটা শব্দ দিয়ে আমরা এই কাজটা করতে পারবো না, আমি আসতেছি। এই জিতে আমরা দেখবো এখানে যে কেন আমরা একটা শব্দ দিয়ে করতে পারবো না, কারণ প্রশ্ন লেখা আছে আর ট্র্যাপ দেওয়া থাকবে, যে এমন ট্র্যাপ দেওয়া থাকবে মনে হবে যেটা একটা শব্দ দিতাম বাক্যটা হয়ে যাচ্ছে। এই ট্র্যাপে এখানে ট্র্যাপটা আছে দেখাবো না। আচ্ছা, ট্র্যাপ মানে ফাঁদ। ঠিক হচ্ছে আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম, ওইটা হয়েছে দ্য পোয়েম ইজ টু হার্ড ফর মি, অতটুকু দিলে কিন্তু হয়ে যাবে। দ্য পোয়েম ইজ টু হার্ড ফর মি, দ্য ফর আমি দুটো শব্দ হয়েছে। এখন যদি বলি দ্য পোয়েম ইজ টু হার্ড টু মেমোরাইজ, এটা হয়েছে। দ্য পোয়েম ইজ টু হার্ড টু রাইট, এটা হয়েছে। দ্য পোয়েম ইজ টু হার্ড ফর মি টু মেমোরাইজ, সুন্দর হয়েছে। কিন্তু প্রতিটাতেই নাম্বার দিবি, কিন্তু এটাকে বড় করতে গিয়ে বা জটিল করতে গিয়ে খেয়াল রাখতে হবে আমাদের যেন ভুল না হয়ে যায়। নেক্সট, আনলেস ইউ কাম, আনলেস অন্যথা, আনলেস ইউ কাম তুমি যদি না আসো, মানে এটা একটা ইফের মতো কাজ করে, যদিও আমরা বাংলা আসি। আনলেস ইউ কাম অর্থাৎ তুমি যদি না আসো, আই উইল নট গো, মানে আমি একা যাব না। আনলেস ইউ কাম ইউ উইল নট গেট দ্য মানি, মানে যেটা যেটা যেই সহজ বাক্যগুলো আমরা চাইলে প্রতিদিন আমরা ব্যবহার করি বা করতে পারি, ওই সহজ শব্দ চিন্তা করতে হবে। তাহলে আনলেস থাকার অর্থ হচ্ছে পরবর্তী যে বাক্যটা সাধারণত নেগেটিভ হয়। আনলেস ইউ রিড প্রপারলি ইউ উইল ফেল। তাহলে আনলেস ইউ কাম একটা নেগেটিভ বাক্য দিব। আনলেস ইউ কাম আই উইল নট গো, আনলেস ইউ কাম আই উইল নট হেল্প ইউ। অর্থাৎ দেখা যাচ্ছে আনলেস দিয়ে যদি আমরা কোনো বাক্য করি, বাক্যটা পরবর্তী নেগেটিভ হবে। তাহলে আমরা এটা দিয়ে 4-5টা বাক্য করে ফেলি। মনে রাখতে হবে এখানে যে 10টা প্রশ্ন দেওয়া আছে, এই 10টাই সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচার থেকে আমার মনে হয় 3-4টা করে কমন পেয়ে যেতে পারবো এই কটা যদি ভালো করে আমরা মনে করতে পারি। তো এগুলো কি স্ট্রাকচার লিখে লিখে মুখস্থ করা জরুরি না, বাক্য লিখে লিখে প্রয়োজনে বাংলা অর্থ সহকারে করে করলে 10 মার্কস, দিস ইজ নট জোক, অঙ্কের মতো নাম্বার 10-10 পাওয়া যাবে। তাহলে কি হচ্ছে, ইফ আই ওয়ার আ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম। আসলে ইফ ওয়ালা বাক্য আমি নাম দিয়েছি। ইফ ওয়ালা বাক্য 3 ধরনের কাজ করে। ইফ ওয়ালা বাক্যে এটা থাকে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পারফেক্ট। যদি এটা প্রেজেন্ট থাকতো, ইফ আই, এখানে যদি ওয়ার আর দিতে হবে, যেমন ইফ ইউ কাম আই উইল গো, মানে উইল ওয়ালা বাক্য হতে হবে। যাক, এখানে যেহেতু পাস্ট দিয়েছে, ইফ আই ওয়ার যেহেতু আছে, তাহলে অবশ্যই উড ওয়ালা বাক্য দিব। কি দিব? উড ওয়ালা বাক্য। তাহলে ইফ আই প্লে আই উইল গেট দ্য অ্যাওয়ার্ড। অর্থাৎ এখানে যদি প্রেজেন্ট থাকে ওখানে উইল ওয়ালা বাক্য দিব, মাথায় শুধু উইল রাখি। ক্যান, মে এগুলোও কিন্তু হবে, কিন্তু ভেজালে যাব না। অর্থাৎ ইফ আই এম যদি থাকতো তাহলে আমরা একটা উইল দিতাম, যেহেতু ওখানে পাস্ট আছে আমরা উড দিব, দ্যাটস সিম্পল। আর যদি থাকতো ইফ আই হ্যাড বিন বা ইফ আই হ্যাড প্লেড, ইফ আই হ্যাড কাম, তাহলে পরবর্তী যে বাক্যটা দিব ওই বাক্যটাতে আমরা উড হ্যাভ ওয়ালা বাক্য দিব। আর উড হ্যাভ ওয়ালা বাক্য মানে তারপরে যে ভাবটা আসবে এটা ভিত্তি হবে, অর্থাৎ
উড হ্যাভ গন, উড হ্যাভ প্লেড, তুমি যে ভার্বই দাও না কেন বাট উড হ্যাভটা তোমাকে দিতেই হবে যদি এখানে পাস্ট পারফেক্ট থাকে। অর্থাৎ যদি এখানে তো আই, যদি এটা এমন থাকতো ইফ আই হ্যাড প্লেড, ইফ আই হ্যাড গন, ইফ আই হ্যাড সিন, এই টাইপের জিনিস থাকলে এখানে উড হ্যাভ বলা বাক্য হতো। যেহেতু ওয়ার আছে মানে পাস্ট ইনডিফিনিট আছে, তা অবশ্যই এখানে উড দিব। কুড মাইট শুড দিলে কিন্তু হবে। সো আমরা মাথা ভারী না করে আমরা এখানে উড দিতে হবে। এনিওয়ে, ইফ আই ওয়ার আ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প ইউ, ভেরি সিম্পল, আমি তোমাকে সাহায্য করতাম। বাংলাটা মাথা রাখতে হবে, তাহলে বেশি মনে থাকবে। ইফ আই ওয়ার আ রিচ ম্যান, আই উড বাই আ কার। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আই উড বাই দিস বিল্ডিং। অর্থাৎ আমি যাই না, উড কিন্তু বাদ দেওয়া যাচ্ছে। তাহলে উড, কুড, মাইট তিনটা একটা দিলেই হবে। উড হচ্ছে সেফ, মনে থাকার জন্য। ভেরি গুড। এটাকে স্যাররা বলে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখানে প্রেজেন্ট থাকলে স্যাররা বলে ফার্স্ট কন্ডিশন, এখানে যদি পাস্ট থাকে স্যার বলে সেকেন্ড কন্ডিশন, এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে স্যার বলে থার্ড কন্ডিশন। ওকে, আর ফার্স্ট কন্ডিশনে উইল হবে, সেকেন্ড কন্ডিশনে হবে উড, আর থার্ড কন্ডিশন মানে এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে অর্থাৎ ইফ আই হ্যাড গন, তাহলে এখানে থাকবে উড হ্যাভ বলা যে কোনো ভার্ব। এটা বলছিলাম যে আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টেড অফ, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু লার্ন শিখতে, ইংলিশ ইংরেজি শিখতে চেয়েছিলাম, ইনস্টেড অফ অ্যারাবিক। বাক্য কিন্তু হয়েছে, কিন্তু এটা কাটা দিবে স্যার, এখানে আমি স্টার মার্ক দিয়েছি। এখানে আমাদের বলা থাকে প্রশ্নে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং ফ্রেজ অর ক্লজ। ওইটা একটা সিঙ্গেল শব্দ হতে পারে না, ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ, ক্লজ হচ্ছে একটা বাক্য। তার মানে এই ট্র্যাপে কিন্তু ম্যাক্সিমাম পড়ে যেতে পারি। আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে, ইনস্টেড অফ অ্যারাবিক, ইনস্টেড অফ বাংলা, ইনস্টেড অফ ফ্রেঞ্চ অর লাইক দিস। তাহলে একটা ওয়ার্ড দিলে কিন্তু কাটা যাবে, এখানে ফ্রেজ ইউজ করতে হবে। কি হতে পারে, I wanted to learn English instead of learning Arabic, instead of learning কি বলতো হিন্দি, instead of learning French। অর্থাৎ আমাকে অধিক শব্দ দিয়ে এটা করতে, আদারওয়াইজ এটা কাটা যাবে, সঠিক বাক্য সত্য। In spite of his being poor, তার গরিব হওয়া সত্ত্বেও, ইন্টারেস্টিং হচ্ছে এখানে বাক্যই দেওয়া নাই। এটাকে এক ধরনের, এটা লিঙ্কার্স বলা যেতে পারে। লিঙ্কার্স যারা আইএলটিএস দিবে বা তোমাদেরও আছে লিঙ্কার্সের সেন্টেন্স কানেক্টরস উপরে প্রশ্ন, তাহলে বাক্যই দেওয়া নাই। ইন স্পাইট অফ হিজ বিং পোর, তার গরিব হওয়া সত্ত্বেও, তার গরিব হওয়া সত্ত্বেও কি সে ভালো। ওকে, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, হি ইজ গুড, হি ইজ ব্রিলিয়েন্ট। শুধু অর্থটা বুঝতে পারলে কিন্তু আমরা সব স্ট্রাগল করি অর্থ না বুঝতে পারার কারণে। স্ট্রাকচার দিয়ে বেসিক্যালি এগুলা খুব বেশি কন্ট্রোল করা যাবে না। মিনিং দিয়ে আমরা যখনই দেখবো এই জিনিসগুলো কমন বারবার আসে, সো আমাদের এগুলো স্ট্রাকচার শেখার আমি প্রয়োজন মনে করি না। পরে আমরা বেশি বেশি এই বাক্যগুলো দিয়ে বেশি বেশি প্র্যাকটিস বানিয়ে বানিয়ে করবো, হ্যাঁ, এবং সহজ সহজ বাক্য দিয়ে, তখনই আমাদের মাথায় থাকবে। চলে আসি, তাহলে ইন স্পাইট অফ হিজ বিং পোর, তার গরিব হওয়া সত্ত্বেও, হি ইজ অনেস্ট, হি ইজ গুড, হি ইজ গুড, তিনটা শব্দ, হি ইজ অনেস্ট। অনেস্ট যদি অনেস্ট বানানটা যদি ডিফিকাল্ট মনে হয় তাহলে গুড দেই, হি ইজ গুড অর হি ইজ হ্যাপি। তাহলে কি হলো, ইন স্পাইট অফ হিজ বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও, হি ইজ গুড, হি ইজ হ্যাপি, হি ইজ অনেস্ট, কত কিছু আছে তাই না। মাত্র তিনটা শব্দ, এক নাম্বারের জন্য আমরা কত কিছু লিখেও তো এক নাম্বার পাই না, তাই না। তাহলে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। বিকজ অফ হিজ বিং স্মল, আবার একই জিনিস, একই টাইপের বাক্য না কিন্তু, অর্থাৎ বাক্য আমাকে দিতে হবে। বিকজ অফ হিজ বিং স্মল, বিকজ অফ হিজ বিং মানে তার হওয়াতে, কি হওয়াতে, ছোট হওয়াতে। বিকজ, বিকজ অফ হিজ বিং স্মল, তার ছোট হওয়াতে, কি সে ছোট হলে, বিকজ অফ হিজ বিং স্মল, তার ছোট হওয়াতে, হি কুড নট ডু দ্য ওয়ার্ক। ওকে, কুড কেন দিলাম, প্রেজেন্ট কেন দিব না, প্রেজেন্ট দিতে পারি। বিকজ অফ হিজ বিং স্মল, তার ছোট হওয়ার কারণে, হি ক্যানট ডু দ্য ওয়ার্ক। Because of his being small, he cannot touch it, he cannot get it। কত সহজ আছে। Because of his being small, he cannot do the work। আমাকে সেফেস্ট মনে হয়, সবচেয়ে নিরাপদ এই বাক্যটা মনে হয়। তারপরে চলে আসি, লার্ন ইংলিশ প্রপারলি, ভালোভাবে ইংলিশ শেখার বাক্য কিন্তু আছে। তো ভালোভাবে ইংলিশ শিখলে কি হবে, ভালোভাবে লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ প্রপারলি, ভালো করে ইংরেজি শিখো। এখানে যদি এখানে টিল বুঝি কিছুটা ছিল, টিল বুঝি থাকে, তাহলে টিল ইউ মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ তুমি ভালো ফলাফল পাওয়ার আগ পর্যন্ত ইংলিশটা ভালো ভালো শিখো। আর লার্ন ইংলিশ, এখন টিলটা মিস আছে, প্রশ্ন টিল আছে বোধ একটা, তো টিল অর্থ হচ্ছে পর্যন্ত। তাহলে কি হচ্ছে, লার্ন ইংলিশ প্রপারলি টিল ইউ হ্যাভ ফিনিশড ইট প্রপারলি। আরো সহজ বলি, লার্ন ইংলিশ প্রপারলি টিল ইউ আর স্মার্ট ইন ইট, লার্ন ইংলিশ প্রপারলি টিল ইউ আর এ স্টুডেন্ট অফ HSC,
till you are at university, কত সহজ সহজ বাক্য আছে আমরা কল্পনা করবো। এনিওয়ে, তাহলে উত্তরে যে বিভিন্ন বইয়ের মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো দেয়া থাকে কম্পিটিং সেন্টেন্সে, এগুলো অনেক কনফিউজিং থাকতে পারে, ডিফিকাল্ট থাকতে পারে। সো বেটার হচ্ছে তুমি এটা সহজ একটা বাক্য তৈরি করে এই স্ট্রাকচারগুলো তুমি, আমি মুখস্থ বলবো না, বলে প্র্যাকটিস করো, তাহলে তোমার স্পোকেনের কাজটা হয়ে যাবে, প্লাস তোমার স্ট্রাকচার থেকে তুমি রক্ষা পেয়ে যাবে। এগুলো ঘুরে ফিরে এগুলো আসে। অর্থাৎ আমি কিন্তু এই ক্লাসটা করতেছি একদম যারা দুর্বল তাদের জন্য কিন্তু। সো আমি তার জন্য বলছি স্ট্রাকচারে ঝামেলা যাবে না, এই বাক্যগুলো বেশি করে অর্থ সহকারে বুঝে বুঝে প্র্যাকটিস করো, এবং লিখে লিখে পারলে বাংলা সহকারে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা থেকে হুবহু হয়তো পেয়ে যেতে পারে। আমি তো দেখি বিভিন্ন বোর্ডে অলমোস্ট এই টাইপের জিনিস হুবহু বারবারই আসছে। এনিওয়ে, এখন আমি যদি ভিডিওটা শেষ করব, আমি কিছু অফার দিচ্ছি। অফারটা হচ্ছে যে নভেম্বরের, আচ্ছা এখানে বারবার যে ইংরেজি কথা, এই যে কথাগুলা স্ট্রাকচার ছাড়া লিখে আছে, আমি একটা বই লিখেছি, নাম হচ্ছে জেনারেল মাস্টার গ্রামার। এটা ক্লাস 8 থেকে শুরু করে IELTS পর্যন্ত সকল গ্রামার মোটামুটি এখানের মধ্যে আমি গুছিয়ে লিখেছি। প্র্যাকটিস, কোনো ধরনের এখানে স্ট্রাকচার নাই, একটা স্ট্রাকচার এই বই আমার নাই। আমার এই বইটা একটা ভার্সন সাইফুর রহমান খান স্যার, সাইফুর হোসেন মালিক ছাপিয়েছিলেন 2009-10 সালের দিকে, 2-3 বার ছাপাইছিলেন। এনিওয়ে, তো এই বইটার মধ্যে ইন্টারমিডিয়েট থেকে ইন্টারমিডিয়েট এই লেভেলে কম্পিটিং সেন্টেন্সেস চ্যাপ্টারটাও আছে, এবং সব বাংলা অর্থ বেসড, মানে কোনো ধরনের স্ট্রাকচার নাই। এই বাক্য দিয়ে আরেকটা বাক্য 3-4টা বাক্য দিয়ে প্র্যাকটিস করানো আছে বইটার মধ্যে। যাক, আমি বইয়ের মার্কেটিং করে ফেললাম, কারো প্রয়োজন হইলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপে নক করলে বইটা আমি পাঠানোর ব্যবস্থা করবো। পরে আসতেছি। তাহলে কি হচ্ছে, যশোর বোর্ডের 2025 সালের এই ফল বিপর্যয়ের কারণে যশোর বোর্ড সহকারে যারা অন্যান্য বোর্ডের যে স্টুডেন্ট গুলা বেসিকলি এখন পর্যন্ত ইংলিশটা ভয় পাচ্ছি এবং যারা আবার পরীক্ষা দিবে, তাদের জন্য আমার পক্ষ থেকে অফার হচ্ছে নভেম্বরের 3 তারিখ থেকে প্রতি সোমবার, নভেম্বর 3 তারিখ সোমবার থাকে, প্রতি সোমবার 9টা থেকে শুরু করে 1 থেকে 1.5 ঘন্টা আমার ফ্রি ইংলিশ ক্লাস হবে, 4 মাস চলবে। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। ওই ক্লাসে জয়েন করার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি একটা গ্রুপ করব, ওই গ্রুপ থেকে আমি ফ্রি ক্লাস করাবো, এবং 100% পাশের নিশ্চয়তা ইনশাল্লাহ তাআলা দিব আমার সাথে 4 মাস থাকতে পারলে। তাহলে পরবর্তী ক্লাসে আমি এই যশোর বোর্ডের আমি ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর কিছু জানতে হলে, কিছু আরো কোনো তথ্য থাকলে, তথ্য জানার থাকলে আমার সাথে যোগাযোগ করা যেতে পারে। আমি গ্রামার ফানের প্রতিষ্ঠাতা, আমি এটা নিয়ে কাজ করি। আমার সম্পর্কে একটু বলতে গেলে, আমি হচ্ছি মোজাম্মেল হক মারুফ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডিগ্রি কলেজ কেরানীগঞ্জের, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ। আর আমি সাইফুসের সাথে অনেকদিন কাজ করেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটা প্রোগ্রাম ছিল সাইফুর রহমান খান স্যারের, সেটা হচ্ছে নো ফেল ইন ইংলিশ, ইংরেজিতে কেউ ফেল করবে না। অনেক বড় একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা আমি ছিলাম ডিজাইনার, প্রজেক্ট ডিরেক্টর ছিলাম, আমি ডিজাইন করা ছিল, সিলেবাস আমার ছিল, এবং আমরা ওই প্রজেক্টটার আওতায় বাংলাদেশের যত জায়গায় প্রজেক্ট চালু করেছি 100% পাশের নিশ্চয়তাদের প্রজেক্ট করেছিলাম। এটা আপাতত সাইফুস এখন আর নাই। তো আমি নিজে নিজে একা একাই এখন আমি আসলে অনলাইনের মাধ্যমে হয়তো প্রোগ্রামটা আমি তোমাদের মাধ্যমে সফল করার চেষ্টা করবো। এনিওয়ে, এই হচ্ছে আমার পরিচয়। নেক্সট ক্লাসে আশা করি আমার সাথে দেখা হবে, ট্রান্সফরমেশন মোস্ট প্রবাবলি যশোর বোর্ড 2025 সাল নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।